যিনি লিখেছেন তিনি লিখেছেন যে হ্যালো আসসালামু আলাইকুম রাসেল ভাই এন্ড মাসুম ভাই, আশা করছি ভালোই আছেন। আমি ভূত এফএম এর রেগুলার শ্রোতা। আমার সেমিস্টার ফাইনাল চলার কারণে আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না এবং আমি দুঃখিত যে প্রাইভেসির কারণে আমি আমার পুরো পরিচয় দিতে পারছি না। আমি বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির 3য় পর্বে অধ্যয়নরত। আজকে আমি আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার ঘটনাটি একটু বড়, আশা করি পুরো ঘটনাটি পড়ে শোনাবেন। আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো একটি ঘটনা নয়, এটি আসলে অনেকগুলো ঘটনার সমষ্টি বলতে গেলে। আমি একদম ছোটবেলায় ঘটনা দিয়ে শুরু করি। তখন আমি পড়ি ক্লাস 1-এ। আমাদের বাসার সামনে একটি ছোট মাঠ ছিল, যেখানে আমরা বন্ধু-বান্ধব মিলে ক্রিকেট খেলতাম। একদিন খেলার মাঝে আমি আউট হয়ে যাই, ফলে ব্যাটটা পরের ব্যাটসম্যানকে দিয়ে স্ট্যাম্পের পেছনের দেয়ালে হেলান দিয়ে পরের ম্যাচের জন্য ওয়েট করতে থাকি। প্রায় 3-4 মিনিট হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল যে কোনো নরম পেটের ওপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম পেছনের দেয়ালে মোষের কলোনির কারণে এরকম হতে পারে, এবং তাই তো এতটা পাত্তা দেয়নি প্রথমে। পরে মনে হওয়া শুরু হলো যে নরম জিনিসটা একটু ওপর নিচ হচ্ছে, যেমনটা মানুষ নিঃশ্বাস নিলে হয়। এবার আমি একটু ভয়ে পেছনে ঘুরে আমার গায়ের নিচে কোনো পোকামাকড় পড়লো কিনা তাই দেখি। পেছনে ঘোরার সাথে সাথে আমি উল্টে মাটিতে পড়ে যাই। দেখি যে দেয়ালটা আমার থেকে মিনিমাম 4-5 হাত দূরে ছিল। যখন আমি অন্য কিছুর উপরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম সেই দেয়ালটা মনে করে, অর্থাৎ আমি যেটাতে হেলান দিয়েছিলাম সেটা, অর্থাৎ উনি যেটাতে হেলান দিয়েছিলেন সেটা কোনো দেয়ালই ছিলই না। দেয়ালটা বেশ 4-5 হাত দূরে ছিল। আমার কাছে বলতে গেলে তখন শুধু আমার সমবয়সী একজন বন্ধু দাঁড়িয়েছিল, যে কিনা তাও কমপক্ষে 8-10 হাত দূরে দাঁড়িয়ে আছে উইকেট কিপার হিসেবে। আমি অদৃশ্য কার বা কিসের ওপর এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আজও জানি না। এর পরের ঘটনায় যাচ্ছি। এটা শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি ফেস করে। আমার বাবা পেশায় একজন ডক্টর। হয়তোবা ওনার কারণেই আমাদের মাঝে ভূত, জিন বা প্যারানরমাল কোনো বিষয় নিয়ে বিশ্বাসের চাইতে বৈজ্ঞানিক যুক্তিটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি ঘটনায় আসি। আমরা তখন আগের বাসাটি ছেড়ে দিয়ে নতুন বাসায় উঠি। বাড়ির সামনে বড় একটি মাঠ ছিল, মাঠটি ঘেরা ছিল বাউন্ডারি ওয়াল দিয়ে, ফলে কেউ ঢুকতে পারত না। মাঠের আকৃতি ছিল একটা ফুটবল ফিল্ডের মতো। আমাদের বাড়ির সাথে কয়েকটা ছোট লিচু গাছ, তারপরে ওই মাঠ, তারপরে বাড়ির মেইন গেট। এই বাড়িটা নিয়ে আমি আর আমার ভাইয়া অনেক খুশি ছিলাম ঘটনা শুরু হবার আগ পর্যন্ত। মাঝে মাঝে বলে রাখা ভালো যে আমার বড় ভাইয়া আমার থেকে 3 বছরের বড়। প্রথম দিকের ঘটনাগুলো এতটা আহামরি ছিল না। আমি মাঝে মাঝে দেখতাম বাড়ির ভেতরে এক সাইড থেকে আরেক সাইডে সাদা স্বচ্ছ পর্দার মতো কিছু দ্রুত চলে যেত, আর দেখতাম যে বাড়ির সামনে লিচু গাছের নিয়ে সাদা কিছু দাঁড়িয়ে আছে, লিচু গাছের নিচে সাদা কিছু দাঁড়িয়ে আছে, তাকাতেই খুব দ্রুত চলে যেত। একটা ঘটনা দিনের মাঝে এতবার ঘটতো যে কিছু মনেও হতো না, যে এগুলো দেখলে মানে খুব বেশি নর্মাল মনে হতো সবকিছু। একদিন আব্বুকে ভাইয়া বলে যে ভাইয়াও নাকি সাদা অবয়বের মতো কিছু দেখে, ওটার দিকে তাকালেই খুব দ্রুত সরে যায়। আমি জানতাম না কিছু, কিন্তু ভাইয়া এগুলো দেখে এটা সম্পর্কে। আমি জানাই আব্বুকে যে আমার সাথেও ব্যাপারটা ঘটে। আব্বু ব্যাপারটা কানে নেন না, বলেন এইসব কিছু না, যেহেতু ভয় লাগতো না এটা নিয়ে, তাই মাথা ঘামানোর প্রশ্নই ওঠেনি আমাদের কারো। এরপর 6 মাস পরের কথা, রাতের খাবার খেয়ে আমরা উঠেছি মাত্র। আমি শুনলাম যে গেটের বাইরে থেকে দাদুর গলায় কেউ ভাইয়ার নাম ধরে ডাকছে। আমি ভাবছিলাম যে হয়তো ভুল শুনছি, কিন্তু ওদিক থেকে ভাইয়া বলে উঠল, আচ্ছা আমার নাম ধরে দাদু ডাকছে না? আমি তখন বললাম, আমিও শুনছি ডাকটা, একবার না কয়েকবার শুনছি। আবার আমরা যদি শুনে থাকি তাহলে অবশ্যই আম্মুরও শোনার কথা। আব্বুকে বললাম আমার কথাটা, মেইন গেট থেকে কেউ এসেছে নাকি এটা চেক করার জন্য। বলার সাথে সাথে আব্বু বলে দরকার নেই যে বাইরে যাবার। যথারীতি বিষয়টা ইগনোর করা হয়ে গেল। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো, এই ঘটনার বছরখানেক আগে আমার দাদু মারা গিয়েছিলেন। এইসবের কি কারণ আমি জানি না, কিন্তু বাড়ি ছাড়ার কিছুদিন আগে আমরা জানতে পারি যে বাড়ির সামনের মাঠের কর্নারে নাকি অনেকগুলি অস্থি পাওয়া যায়, এবং এখানে যেটা ব্যাপারটা ঘটেছিল অনেক আগেই বলতে হবে, যে অনেক লাশগুলো যুদ্ধেও আগের বলে মনে করা হয়, কারণ যুদ্ধের সময় জায়গা ছিল পুরো জঙ্গল, আর যুদ্ধের সাথে সম্পর্কিত হলে আশেপাশের কিছু জানার কথা ছিল বা বধ্যভূমি হিসেবে পরিচিতি লাভ করার কথা ছিল। এই লাশের সাথে কি সম্পর্ক ঘটনার তা জানি না, কিন্তু সবাই লাশের কথা উল্লেখ করে বলে আমিও করলাম। যেমনটি আমি বলেছি যে আমরা
কোনো ঘটনা, আমার কোনো ঘটনা একটি ঘটনা না, এখানে অনেকগুলো ঘটনার মতন। তাই পরের ঘটনায় যাচ্ছি। আমার বাসা ছেড়ে নতুন বাসায় উঠি। এটা বলতে গেলে একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্লোরে 2টা করে ইউনিট। আমাদের পাশের ইউনিটে একটা ফ্যামিলি থাকতো। তাই তো যাই হোক, আমরা নতুন বাসায় ওঠার পর ভালোই যাচ্ছিল দিনগুলো। আমাদের ফ্ল্যাট ছিল টপ ফ্লোরে। ভেতরে বেশি আলো আসার জন্য বাসার ছাদের মাঝে একটা বড় গ্রিল দিয়ে ঘেরা ছিল। লাইট পাসিং পিভিসি শীট দিয়ে তৈরি করা একটা ফাঁকা জায়গা ছিল। আমরা 2 ফ্ল্যাট মিলেই শেয়ার করতাম ওই ভেন্টিলেটরটা। একদিন রাতে 2টার দিকে আমাদের ঘুম ভেঙে যায়। কে যেন ওই ভেন্টিলেটরে খুব জোরে কিছু দিয়ে বাড়ি দিচ্ছে। 2 ফ্ল্যাটের সবার ঘুম ভেঙে যায়। সবাই মিলে ভেন্টিলেটরের কাছে আসার পরেও শব্দটি চলতেই থাকে। আমরা নিচ থেকে চিৎকার করি যে কে শব্দ করছে, কোনো জবাবই আসে না। একসময় খুব বিরক্ত হয়ে ছাদের চাবি নিয়ে যাওয়া হয় এবং বলে রাখা ভালো যে ছাদে গেট বন্ধ ছিল আর চাবি শুধু আমাদের 2 ফ্যামিলির কাছেই থাকতো। আমরা শব্দ শুনতে শুনতেই ছাদে যাই। গেট খোলার সাথে সাথে শব্দ বন্ধ হয়ে যায় আর ছাদে গিয়েও দেখি কেউ নেই। চারিদিকে দেখা হলো, কেউ নেই। এত দ্রুত কিভাবে পালাবে জানা নেই, কারণ ছাদের গেট খুললেই চোখের সামনে ভেন্টিলেটর আর ছাদটাও বিশাল। ধরলাম যে কেউ দৌড়িয়ে পালিয়ে গেল, কিন্তু গেলটা কই? চোরের তো উঠতে পারার কথা না বা ফ্ল্যাশের মতো স্পিড থাকার কথা না। আর প্রথম কথা হলো যে চোর তো নিঃশব্দে কারো বাড়িতে ঢোকার কথা না। বাড়ির বাইরে ঘুম থেকে তুলে চুরি করার মাঝে কোনো যৌক্তিকতাও নেই। আর এই ঘটনাটি কয়েকবার ঘটে। পরের বার একই রকম শব্দ হলে সবাই ভেন্টিলেটরের নিচে এসে দাঁড়াতো। কেউ দেখতো যে ছাদে, কিন্তু কেউ ছাদে যাওয়ার আর সাহস করেনি। এই বাড়িতে কয়েকবার যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে রান্নাঘরে জিনিসপত্র নিজে নিজে পড়ে যেত এক থেকে। একদিন আম্মুর সাথে রান্নাঘরে কি যেন একটা নিয়ে কথা বলছিলাম, হঠাৎ পেছনে রাখা পাতিল দেয়ালের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে বেশ উঁচু থেকে মাটিতে পড়ে যায়। আমি বিষয়টা আসলেই হতচকিত হয়ে যাই এবং আম্মু বলল যে এটা কিছু না, অনেকবারই নাকি এভাবে মাটিতে পড়ে গেছে। আমি বিষয়টি আসলেই হতচকিত হয়ে যাই। আম্মু বলল যে এটা কিছুই না, অনেকবারই নাকি এরকম হয়েছে। এবং ওই বাড়ির আরেকটা ঘটনা বলি। আমি আমার ভাইয়া ছোটবেলা থেকেই একসাথে ঘুমাতাম এক বেডে, কিন্তু ভাইয়ার এইচএসসি এক্সামের আগে আমি রুম চেঞ্জ করি, আমি গেস্ট রুমে চুজ করি। আমার মা অনেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমাকে শুধু একবার বললেন যে গেস্ট রুমে ঘুমাতে পারবো নাকি একা একা। আমি ভাবলাম যে নিজের রুমে টিভি আছে, তার উপরে আম্মু অনেক রাত পর্যন্ত জেগে থাকে, ভাইয়ার পরীক্ষার জন্য ভাইয়াও 3টা-4টার আগে ঘুমোতে যায় না, এটাতে কারো কিভাবে সমস্যা হতে পারে। মজাতেই রাজি হয়ে গেলাম গেস্ট রুমে। হঠাৎ এক রাতে ঘুম ভেঙে যায় আমার। কি যেন বিছানায় খুব জোরে জোরে ঝাঁকি দিচ্ছে। আমি ভূমিকম্প মনে করে দৌড়িয়ে ভাইয়ার রুমে যাই। দেখি ভাইয়া স্বাভাবিকভাবে পড়ছে এবং আমি বলি যে কোনো ভূমিকম্প হয়েছে নাকি? ভাইয়া বলল যে না, ভূমিকম্প তো হলে টের পেতাম, কিন্তু খাট যেভাবে কাঁপছিল এভাবে ভূমিকম্প হলে হয়তো বাড়িটাই ধুলোয় মিশে যেত। কিন্তু এটাই শেষ ছিল না, এরপরে আরো 15-20 বার একই ঘটনা ঘটেছে এবং পরবর্তী 1 বছরেই ঘটেছে। ওই রুমে ঘুম ভেঙে যেত, একটু ভয় লাগতো ঠিকই, কিন্তু টিভিটা অন করে আমরা সেটা থেকে রেহাই পেতাম আর কি। টিভিটা অন করে আছে এবং আমরা ঘুমিয়ে যেতাম। অন্য একদিন রাতে আমার ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দটা এত জোরে ছিল যে আমি প্রায় মশারি ছিঁড়ে বেরিয়ে এসেছিলাম রুম থেকে। শব্দটা এত জোরে হয়েছিল যে কানের পর্দায় তালা লেগে গিয়েছিল আমার। শুধু একটা ভোঁ ভোঁ চিঁচি শব্দ শুনছিলাম আমি, এবং আমি ভেবেছিলাম যে রাস্তায় হয়তো কেউ বোমা ফাটিয়েছে, কিন্তু যথারীতি অন্য রুমে গিয়ে দেখি সবাই ঘুমিয়ে মগ্ন এবং কোনো ধরনের কোনো শব্দের ব্যাপার তারা শোনেনি। পরে আরেকটা ঘটনায় যাই। তখন সকালবেলা 10টা বাজে এবং রোজার ভিতরে একদিন ভাইয়া পাশের রুমে পড়ছিল, আমি টিভি দেখছিলাম। আম্মু বুয়াকে নিয়ে ডাইনিং রুম পরিষ্কার করছিল, আমি ডিসকভারিতে একটা শো দেখছিলাম এবং সোফায় বসছিলাম। হঠাৎ শুনলাম খুব জোরে কেউ কোন একটা সোফাকে রুমের মেঝেতে ঘষা দিতে দিতে দেয়ালের দিকে ছুড়ে দিল। আমার সামনেই সব আওয়াজ ছিল, আমি কোনো সোফা নড়তেও দেখি নাই। ঘষা খেয়ে দেয়ালে ধাক্কা লাগাতো দূরের কথা এবং দূরের ব্যাপার। এবং ইনস্ট্যান্টলি খুব রুম থেকে দৌড়িয়ে বের হয়ে ভাইয়া রুমে ঢুকলাম আমি, এবং ভেবেছিলাম যে রুমে কোনো ধরনের কোনো সাপ ঢুকেছে, কারণ আমি সাপের উপর একটা শো দেখছিলাম। আসলে ভূতের কনসেপ্টটা কখনো মাথাতেই আসেনি, আর এই জন্যই আমার কাছে মনে ছিল যে, এবং আমি রুমে ঢুকে কিছু বলার আগেই ভাইয়া বলল যে সোফায় এত জোরে শব্দ কিসের। আমি সোফা রুমেই ছিল এবং আমি এই জন্য ভেবেছিলাম যে পুরো ঘটনা ভাইয়া রুম থেকে আম্মুকে জিজ্ঞেস করলো কোনো শব্দ পেয়েছে কিনা। আম্মু হ্যাঁ অনেক জোরে শব্দ পেয়েছে এরকম একটা কিছু বললো এবং আম্মু যথারীতি এটাকেও কাটিয়ে দিল। তো এরকম অনেকগুলো ঘটনা তিনি শেয়ার করেছেন এবং অনেকগুলো ঘটনা তার সাথে ঘটেছে এবং তিনি লাস্টে বলেছেন যে আমার কোনো ধারণা নেই যে আমি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণ কি। এর অবশ্যই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং আমি সেটা নিয়ে শিওর না এই টেকনোলজি এখনো উন্নত হয়নি যে সবকিছুর ব্যাখ্যা আমি পাবো। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমি শুনলাম এবং আপনি আপনার নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, শুধু যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম অর্ণা, আমার বাসা ময়মনসিংহে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যায় আজ থেকে 2 বছর আগে। আমার এক বন্ধু চাকরির সুবাদে বান্দরবান থাকতো। আমার বন্ধুটি যে জায়গাতে থাকতো
সেখানে গারো জনগোষ্ঠীর বসবাস ছিল। আমি জানতাম যে বান্দরবানে খুব ভিন্ন ধরনের অনেক জিনিস পাওয়া যায়, তাই আমি আমার বন্ধুটিকে বললাম সে যখন বাসায় আসবে তখন যেন আমার জন্য হাতির দাঁতের একটা চিরুনি নিয়ে আসে। যথাসময়ে সে আমাকে চিরুনি এনে দেয়। যেদিন চিরুনিটা আমার হাতে আসলো সেদিন থেকে শুরু হয় আমার জীবনের এক আতঙ্কিত অধ্যায়। আমি একদিন রাতে ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনিটা দিয়ে প্রথম চুল স্পর্শ করলাম। আমি যখন চিরুনিটা মাথায় স্পর্শ করলাম তখন হঠাৎ মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছিল। আমি এটাকে খুব সাধারণভাবে নিলাম। সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেলাম। ঘুমের মাঝে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম ধবধবে সাদা গায়ে রঙের একটা মেয়ে, দেখতে গারদের মতো, আমাকে খুব কঠিন করে বলছে, আমার অংশটা আমাকে দিয়ে দাও। এই স্বপ্নটাকে আমি খুব সাধারণভাবে নিলাম। এর পরের দিন রাতেও আমি একই স্বপ্ন দেখলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না কেন এই মহিলা আমাকে প্রতিদিনই বলছেন যে আমার অংশটা আমাকে ফিরিয়ে দাও। কিছুই বুঝতে পারলাম না যে কেন এই মহিলা প্রতিদিনই একই কথা বলছেন। আমার স্বপ্নটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম, কিন্তু কেউ বিষয়টাকে তেমন বেশি গুরুত্ব দিল না। তৃতীয় দিন আমি আবার স্বপ্নটা দেখলাম এবং আমি দেখলাম যে আমাকে সেই মহিলা আবারও বলছেন, আমার অংশটা ফিরিয়ে দিলে না, ফিরিয়ে না দিলে তোমার ক্ষতি হবে। এই কথাটার অর্থ বুঝতে পারলাম না। আমার কিছু করার ছিল না। যাই হোক, এভাবে আমার রাত কাটছিল অস্বস্তির ভেতর দিয়ে। আমি লক্ষ্য করলাম আমার মাথার চুল যেটা ছিল আস্তে 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 যেটা হচ্ছে ক্রমশ উঠে যেতে লাগলো এবং আমি চিন্তায় পড়ে গেলাম 4 দিনেই কি করে আমার মাথার চুল কমে অর্ধেক হয়ে গেল। আমি ডাক্তারের কাছে গেলাম এবং চিকিৎসা নিতে লাগলাম, কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছিল না। এর মাঝে একদিন রাতে আমি ঘুমিয়েছি, হঠাৎ রাত 3টায় আমার ঘুম ভেঙে যায়। আমি অনুভব করতে লাগলাম আমার রুমে কেউ একজন আছে। আমি কাউকে দেখতে পেলাম না, কিন্তু ভয় পাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল ড্রেসিং টেবিলের দিকে। আমি ডিম লাইটের হালকা আলোতে দেখতে পেলাম যে ওই গাঢ় মহিলাটি আয়নার সামনে বসে চিরুনিটি দিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর মুখটা দেখলাম যেন রক্তে ভাসা। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারাই আমি। আমার জ্ঞান ফেরার পর আমি দেখলাম সকাল হয়ে গেছে। আমি রাতের পুরো ব্যাপারটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। এরপর আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাকে কিছু তাবিজ দিলেন, আর রাতের বেলা আয়নার সামনে সেই চিরুনিটা নিয়ে ওই মহিলাকে দেখতে পেয়ে আমার আর বুঝতে বাকি রইল না যে মহিলাটি আমাকে কি ফিরিয়ে দিতে বলছিলেন। ওই দিন চিরুনিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বান্দরবান পাঠিয়ে দেই। এরপর আমার বন্ধু সব ঘটনা খুলে বলি এবং ওই চিরুনিটা যেখান থেকে সে কিনেছে সেখানে গিয়ে ফেরত দিয়ে আসতে বলি। কিন্তু আমার বন্ধুর সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে, ও যখন চিরুনিটা ফেরত দিতে নিয়ে যায় তখন সে দেখে ওইখানে গিয়ে যে সেখানে চিরুনি ফেরত দিবে কোথায়, একটা শ্মশান ঘাট। আমার বন্ধু অবাক হয়, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে এখানে একটা বাজার ছিল না, কিন্তু সবাই বলে ওইখানে অনেক পুরনো একটা শ্মশান ঘাট, বাজার থাকবে কিভাবে। আমার বন্ধু কিন্তু কিছুটা ঘাবড়ে যায় এবং কি করবে কিছু ভেবে পায় না এবং চিরুনিটা শ্মশান ঘাটে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর 1 সপ্তাহ আমার বন্ধুটি অসুস্থ থাকে এবং এরপর তার আর কোনো সমস্যা হয়নি। আমি জানি না এই চিরুনিটার রহস্য কি, জানি না কেন আমার বন্ধুর সাথে এরকম ঘটনা ঘটলো। এর ব্যাখ্যা আমার জানা নেই। আপনারা কেউ যদি এর ব্যাখ্যা খুঁজে পান তাহলে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিবডি, আমার নাম মাসিয়াত। ওকে, সো এই কাহিনীটা হচ্ছে আমার নিজের বিল্ডিং এর। জি। তো এটা আরো 4-5 বছর আগের কাহিনী। এটা শুরু হচ্ছে তখন টাইম মনে করেন রাত 2টা বাজে। তো নিচে গার্ডরা বসে আছে। তো একটু পর ওদের হঠাৎ করে দেখলো যে কোত্থেকে যেন ওদের সামনে এসে গেটের বাইরে একটা ইট পড়লো, আবার 5 মিনিট পরে একটু করে মাটি পড়লো। তো এরকম 5-6 মিনিট হচ্ছে। ওরা ফার্স্টে চিন্তা করছে খুলে দেখবে নাকি, বাট দেন ওরা চিন্তা করছে না, হয়তো এরকম চোর ডাকাত এরকম করে যে কিছু ফেলে তারপর ঢোকার চেষ্টা করে। তো ওরা ফার্স্ট অ্যাভয়েড করছে, হয়তো কেউ এরকম ট্র্যাপ করার চেষ্টা করতেছে। তারপরে ওরকম 5-6 মিনিট চলছে, ওরা কিছু পাতা দেয়নি খুব একটা। তো হঠাৎ করে এরকম 5-6 মিনিট পরে এরকম বড় একটা টব, ফুলের টব উপর থেকে পড়ে গেছে। ওদের সামনে ঠিক এসে পড়ছে। তো বুঝছে যে উপর থেকে পড়ছে। আর জিনিসটা ওরা খুব ভয় পাইছে, ছাদের দরজা লক থাকে, প্লাস টবটা অনেক বড়, এটা একটা মানুষের পক্ষে উপর থেকে ফেলা সম্ভব না। তো ওরা হঠাৎ করে ভয়ে কি হলো ছাদে, তো দৌড় দিয়ে একজন গার্ড উপরে গেছে দেখতে। তো যে দেখে যে তালাটা ভাঙা মানে কি জাস্ট খোলা, চাবি ছাড়া। তো সে এরকম ভিতরে যে টর্চ মেরে চারপাশে দেখতেছে কি আছে। তো অনেকক্ষণ টর্চ মেরে চারিদিকে টর্চ মারার পরে দেখলো যে একটা মেয়ে যখন ফেসে টর্চটা পড়ে তখন দেখে একটা মেয়ে এরকম করে চোখ বন্ধ করে করে আছে, নড়তেছে। সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়েছে। ও মাগো করে সে দৌড় দিয়ে নিচে চলে গেছে। নিচে যে বাকি সব মিলে 7-8টা গার্ড, তারপর ইলেকট্রিশিয়ান থাকে, সবাইকে সে যে খবর দিয়েছে। তারপর সবাই এরকম আবার উপরে গেছে। সবাই তখন 4-5 জন মিলে উপরে গেছে।
যে তারপর যখন টর্চ মেরে দেখে তখন দেখে মেয়েটা আশেপাশে কোথাও নাই। তারপর একটু সামনে আগিয়ে দেখে মেয়েটা এরকম ছাদের গ্রিলের উপর বসে, গ্রিলের উপরে বসে মানে রেলিং যেটা, হ্যাঁ ওটার উপর বসে নিচের দিকে ঝুঁকে আছে। তো ওরা ভয় পেল যে এখন যদি ধরি আর যদি কোনো কারণে পড়ে যায় তাহলে তো আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো ওরা তখনই চিন্তা করলো যে আরো রেসপন্সিবল ভাবে ফোন দিই। তো আমি আগের থেকে বলি যে আমাদের বিল্ডিং এর কমিউনিটিতে আমরা মনে করেন থাকি 2 তলায়, উপর তলায় আমার চাচা থাকে। তো উনি হচ্ছে বিল্ডিং এর সেক্রেটারি কমিটির। আচ্ছা। তো অবভিয়াসলি ওনাকে ফোন দেওয়া হবে। তো ওনাকে ফোন দিয়েছি, উনি ওদের অনেক টায়ার্ড ছিল, তো উনি ফার্স্টে ফোনটা ধরেইনি। তো অনবরত কল দেওয়ার কারণে উনি ধরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তখন গার্ডরা বললো যে স্যার এরকম উপরে একটা মেয়ে এভাবে বসে আছে স্যার, আমরা ধরতে পারবো না, ধরলেই পড়ে যেতে পারে, তো কি করবো এখন। তখন আমার চাচা বলছে যে এইসব আমি জানি না, তোমরা অন্য বাসায় খবর দিতে হোক, আমি খুব টায়ার্ড, আমি আসতে পারবো না। তো তখন ওরা আবার ফোন রেখে কি করবে চিন্তা করে দড়ি খুঁজতেছে যে বেঁধে সামহাও না হবে। তো আমার চাচা আবার ফোন টোন রেখে উনি দিকে ঘুমিয়ে গেছে। তো অনেকক্ষণ পরে ওনার হঠাৎ করে আমার চাচা হঠাৎ করে এরকম ঘুমটা ভাঙছে, ভেঙে পানি খাওয়ার জন্য উনি উঠে বেডরুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে গেছে। তো আগে থেকে জানিয়ে রাখি আমার ওই কাজের মেয়েটা আবার ওদের রান্নাঘরে শুতো। তো শোয়ার সময় সে দরজা লক করে মানে দরজাটা আটকায় রাখতো আর কি। তো চাচা যখন ডাইনিং রুমের লাইটটা জ্বালায় ও পানি খেতে যায় তখন দেখে যে কিচেনের দরজাটা একটু খোলা, যেটা নর্মালি থাকার কথা না। তো উনি একটু জানার জন্য কি অবস্থা উনি একটু উকি দিয়ে দেখে যে কাজের মেয়েটা বিছানায় নাই। তো ওনার তখন মাথায় ক্লিক করেছে যে ওই যে ওখানে একটা বললো উপরে একটা নিয়ে আসছে। দৌড় দিয়ে চাচিকে উঠালো, উঠে বললো যে দেখো তো মেয়েটা কোথায়, মেয়েটার কিচেনে নাই। তো চাচি গেল, যে চাচি দেখলো ওখানে নাই, বারান্দায় নাই, ওয়াশরুমে নাই। তখন চাচি এসে আমার তাড়াতাড়ি চাচুকে বললো যে ও তো বাসায় কোথাও নাই। তো পুরো বাসার লাইট জ্বালিয়ে দেখে যে মেইন ডোরটা একটু খোলা, মানে অল্প একটু এক হাতের মতো, মানে বোঝা যাচ্ছে খুলে গেছে বা এরকম টাইপের কিছু একটা। আরেকটা উইয়ার্ড জিনিস যে মেয়েটা কিন্তু ওয়াজ ভেরি স্মল আর অনেক শর্ট ছিল, মানে তার উপরের সিটকিনিটা ধরার ওটা হাতে পাওয়ার কথা না, এটা মানে জিনিসটা আরো বেশি খুব অবাক। তো তখন চাচু বুঝলো যে কিছু হলো। তখন আবার আমার বাবা আবার ওই দিন কোন একটা কারণে মানে একজনকে ড্রপ অফ করতে এয়ারপোর্ট দিয়েছিল। তো অবশ্যই আব্বু আগে আমার বাবাকে ফোন দিয়েছে যে দেখো এরকম এরকম অবস্থা, আমার মেয়ে মনে হয় উপরে কাজের মেয়েটা, আমি কি করতে পারি। তখন আমার আব্বু বলছে যে দেখ এটা এখন তো মানে কাজের মেয়ের কিছু হলে কিন্তু আজকাল আমাদের দেশে এটা বিগ ডিল, অনেক মানে প্রবলেম হবে। তো তুমি একটা কাজ করো, তুমি নিজেরা কিছু করো না, আগে পুলিশকে খবর দাও, পুলিশ আসুক, যেন কিছু হলেও পুলিশের সামনে হোক, যেন আমরা না ফাঁসি। তো চাচু এরকম সবকিছু মানে সব বাদ দিয়ে উনি আগে পুলিশকে খবর দিল। তো এদিক দিয়ে উপরে তারপর উনি নিজেই গেল, যে দেখলো এরকম যে মেয়েটা এখনো ওখানে বসে আছে, রেলিং এর উপর বসে সামনের দিকে ঝুঁকে আসছে, আর ওর অনেক লম্বা চুল, এটা খোলা ছিল পিছনে, মানে পুরো সিনারিটা অনেক স্ক্যারি ছিল। তারপর পুলিশরা আসলো। তো যখন পুলিশদেরকে ফোন দিয়ে এটা বলা হয়েছে, তো পুলিশের এটা কোনো বিগ ডিল না, এটা কাজের মেয়ে কিছু হয়েছে, ওরা ওই যে একদম লোয়ার পোস্ট যাদেরকে হাওয়ালদার মনে হয় বলা হয়, ওদের পাঠিয়েছে একটা গাড়ি দিয়ে। তো পুলিশরা এসে এরকম নিচ থেকে দেখলো, মানে মেয়েটা একদম যেখানে মনে করেন আমাদের মেইন গেটটা একদম নিচে গিয়ে ওইটা ঠিক বরাবর উপরে। কত তলার উপরে আছে আরেকবার একটু? আমাদের টপ ফ্লোরটা হচ্ছে 5th ফ্লোর, তো 6টা। তার মানে পড়লে বাঁচবে না অবশ্যই না। তো হাওয়ালদার গুলো আসলো, এসে উপরে দেখলো যে দেখে যে এই অবস্থা। তখন ওরা নিজেরাই ভয় যে এখানে আমরা কি করতে পারি। তখন ওরা ওই হাওয়ালদার গুলো ওদের আরো উপরে যে পোস্ট, যেটাই আমি ঠিক নাম চাই না, মানে আর বড় পোস্টের পুলিশকে ফোন দিয়ে বললো স্যার এটা কই পাঠাচ্ছেন, তো ভূত পেতনির অবস্থা, আমরা এখানে কি করবো। তো ওনার ওই স্যারটা বললো যে মানে পুলিশটা বললো যে কি বলে এটা কিভাবে সম্ভব, এখনকার দিনে কি ভূত টুত থাকে নাকি, তারও আমি আসতেছি। তো উনি নিজে আসলো, এসে উনি দেখলো এটা কি অবস্থা, আসলে এখানে ধরলেও পড়ে যেতে পারে। তো দেওয়ার প্ল্যানিং যে ক্রেন কিছু নিয়ে আসি, কারণ ধরার সাহস কারণ নাই। তারপর ক্রেন খবর কিচ্ছু করছে না, জাস্ট চুপচাপ বসে আছে, কিচ্ছু না, তাকিয়ে আছে না, চোখ বন্ধ। তো মানে ফেসটা তো সামনের দিকে ছিল, দেখা যাচ্ছে না, রাতের অন্ধকার। ও মাই গড। তো তারপর এরকম ক্রেন খবর দিচ্ছে। এর মধ্যে মানে পুলিশটা এসে বললো যে উনি একটু সাহসী ছিল, উনি বললো যে কিসে এত ওয়েট করা লাগবে, চলো উপরে যাই। আচ্ছা হ্যাঁ, তো উপরে গেল, যে উনি এরকম সামনে গিয়েছে, যে ফার্স্ট টাইম ডাকছে, নামটা ঠিক মনে নেই, বাট কখন নাম ধরে ডাকছে, তো সে মেয়েটা তাকায়নি। তো কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছে না, তাও পুলিশটা সামহাও উনি সাহস করে সামনে এগিয়ে গেছেন। যে মেয়েটার ঘাড়ে পিছনে হাত রাখছে, তো মেয়েটা এরকম যেই হাতটা রাখছে সাথে সে পিছনে টার্ন করে এরকম লোকটাকে ধরছে গলার, মানে এখানে ধরছে হবে, মানে শোল্ডারে ধরছে, মানে গলার একটু পাশে ধরছে। তখনই বাকি সবাই মনে করেন ওনার পিছনে মনে করেন আমার চাচি ছিল, চাচা ছিল, আর নিচে দাঁড়ানগুলো ছিল, আর ওই যে হাওয়ালদার দুটো ছিল, দৌড়ে এসে সবার একটু সাহস হলো। তখন এসে সবাই পুলিশটাকেও ধরলো, মেয়েটাকেও ধরে মেয়েটাকে সামহাও অনেক ভারী ছিল, মেয়েটার বয়স নরমাল যেরকম থাকার কথা অনেক ভারী, কারণ মেয়েটার বয়স মনে করেন 11-12, বাট সে অনেক ভারী, মানে 4 জন তাকে টেনে নামাচ্ছিল। তো নামায় যখন মাটিতে রাখছে, মানে রেলিং থেকে নামিয়ে ফ্লোরে রাখছে, ছাদের যখন রাখছে তখন সে আবার চুপ করে বসেছে, তখন আবার সে নড়তেছে না। তো আমার মাও ছিল উপরে, তাড়াতাড়ি করে মানে সবাই কি করবে, তারপর ছাদে কোন জায়গায় একটা পানির কল আছে, ওই পানির কলটা খুলে একটু মাথায় পানি দিল। তারপরে আমার মা আবার লম্বা চুলগুলো বেঁধে দিল ফুটু দিয়ে। তারপরে পুলিশটা বলছে লোকে কয়েকটা লোক ধরে নিচে নিয়েছে, এখানে কিছু না করি।
তো মেয়েটাকে ধরে নিচে নিয়ে গেছে। তো লিফটে সে সারাক্ষণ চুপ করেছিল, বাট যখন লিফটে উঠাচ্ছে তখন সে কত রকম মানে হাত মোড়ামুড়ি করছে, কয়েকটা গালি মারছে যে আমাকে ছাড়ো, নর্মাল ভয়েস। ওখানে আবার মানে কোনো অন্য ভয়েস ছিল না। তারপরে উঠে ওকে ওদের রুম বাসায় নিয়ে গেছে। বাসায় ঢুকে মনে করেন লিভিং রুমটাতে ড্রয়িং রুমের সামনে রাখছে। ওখানে আবার সেরকম চুপ করে বসে আছে থাকার পরে তখন আম্মুরা মনে করেন কথা বলছে যে কি হয়েছে, ওটার মানে কি। হঠাৎ করে না মেয়েটা এরকম তখন বসেছিল, তো আম্মু এরকম দেখে চোখটা দেখি, তো চোখটা এরকম একটু মানে বন্ধ ছিল, চোখটা এরকম আঙ্গুল দিয়ে খুললো, খুলে দেখে চোখের মণিটা একদম নিচে। আচ্ছা, একদম নিচে। তারপর আম্মু এরকম হাত রেখে আবার পানি এনে মুখে দিচ্ছিল। হঠাৎ করে তখন সে মানে চমকে উঠছে, মানে অ্যাজ ইফ কেউ ঘুম থেকে উঠছে, চমকে উঠছে। উঠে তাড়াতাড়ি দাঁড়ায়, উঠে বসার থেকে দাঁড়ালো, দাঁড়িয়ে এরকম ওনাটা ঠিক করে মাথায় কাপড় দিল, দিয়ে তারপর সবার দিয়ে একটু অবাক একটা লুক দিয়ে তাকালো, তাকে শাস্তি করে কিচেনে চলে গেছে। মানে এট দ্য টাইম শি ওয়াজ নট নরমাল, মানে উনি তখন পর্যন্ত ওকে কিন্তু লিফটে তখন একটু মচড়ামচড়ি করছে। হ্যাঁ, তারপর নরমাল হয়ে গিয়েছিল, নরমাল মানে চুপ, মানে অ্যাজ ইফ সেন্সলেস, চোখ বন্ধ করে। আচ্ছা, তারপর যখন ড্রয়িং রুমে এসে রাখা হলো তখন সে চুপ করে বসে আছে, মানে চোখ বন্ধ করে। তখন যে মা চোখটা খুলে দেখলো যে মনিটা নিচে। তারপর যখন তাকে পানি দেওয়া হয় তার মুখে, তখন সে আর কি এরকম চমকে উঠে। এবং এই মাঝখানে সে কোনো কথা কিছু মানে গালি মেরেছে, সেটা তো অন্য ব্যাপার, বাট এমনি নরমাল কথা কিছু বলে না। আচ্ছা, তারপরে তো যখন এরকম চমকে উঠলো তখন ও উঠে আবার নিজে ওনাটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে আস্তে করে চলে গেছে। তো এখানে অন্য কাপড় দিয়ে যে মাথাটা দিল, এটা কি সে নরমালি দেয় না ওই সময়? সব সময় দেয়। আচ্ছা, তখনই বুঝালো যে অ্যাজ ইফ এখন ও নিজের মতো করছে। সেটাই। ওকে, সে আবার রুমে চলে গেছে। তো এখানে আমার চাচুরা বলছে যে এখন তাহলে আমরা কি করতে পারি, এটা মানে পুলিশকে বলছে। পরে পুলিশ বললো যে আমার মনে হয় আপনাদের এই মেয়েটা যাই হোক, অবভিয়াসলি শি ইজ নট নরমাল, আপনারা ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেশে পাঠিয়ে দেন, এখানে রেখেন না, কিছু হলে আপনাদের ঝামেলা হবে। তো আমার আম্মু জাস্ট এমনি দেখার জন্য যে মেয়েটা নিজের মুখ থেকে কিছু বলে নাকি, আম্মু পিছনে ওর পিছনে কিচেন পর্যন্ত গেল, যে ওকে এরকম জিজ্ঞেস করতেছে, এই শুনো এরকম তোমাদের বাসায় তো পুলিশ কেন আসছে, তুমি কি জানো? মানে ওকে জাস্ট ইনডিরেক্টলি জিজ্ঞেস করলে অ্যাজ ইফ ওর কিছু মনে আছে দেখার জন্য। তো মেয়েটা বলছে না আমি তো জানি না, মাত্র ঘুম থেকে উঠছি। আচ্ছা, হ্যাঁ। তারপর নিজের পায়ের দিকে তাকে বললো, আল্লাহ আমার পায়ে মাটি কেন, বলে সে আম্মুর সামনেই ওয়াশরুমে গেল, যে নিজের পাটা ধুয়ে আসলো, ধুয়ে আবার এসে তো বলতেছে মামি তাহলে আমি ঘুমাই, হ্যাঁ অনেক ঘুম আসছে। আম্মু বলছে হ্যাঁ ঘুমা। পরে আম্মু বললো যে আমি দাঁড়িয়ে আছি, 1 সেকেন্ডের মধ্যে শুয়ে পড়লো, ঘুমাই গেল, মানে অ্যাজ ইফ ও ঘুমেই ছিল। তারপর আম্মু এরকম বের হয়ে গেল। তারপর সবাইকে এসে বললো যে ও তো এরকম বিহেভ করতেছে। তখন পুলিশরা বললো যে তাহলে হয়তো আসলে মনে নাই, আপনারা কিছু খবর টবর দিয়ে পাঠিয়ে দেন। তো পরের দিন এরকম ওর দেশে খবর দেওয়া হয়েছে, ওর বোন আসছে, বোন এসে স্বীকার করতেছে যে না এরকম কিছু হওয়ার তো কথা। পরে চাচি আম্মু বল যে ওর পিঠ দেখো, পরে দেখে যে ওর পিঠের মধ্যে হাতের দাগ। তখন তারা স্বীকার করে যে হ্যাঁ আসলে ওর মধ্যে ছিল, কিন্তু আমরা মনে করেছিলাম ঢাকায় আসলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আগে থেকেই মানে উনি পজেস ছিলেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে চাই মেয়েটার ব্যাপারে। এটা হচ্ছে মানে এটা কখনো আগে খেয়াল করেনি, মানে এটা হওয়ার পর আমরা সবকিছু মানে রিলেট করতে পেরেছি যে ওকে যখন কোনো কাজ দেওয়া হতো, মনে করেন আমাদের বাসাটা এরকম 2500-3000 স্কয়ার ফিট, এই বাসাটা সে মনে করেন 10 মিনিটে তার মুছে হয়ে যেত। এত বাচ্চা মেয়ের কিন্তু এটা পারার কথা না। 3000 স্কয়ার ফিটের একটা বাসা, এটা মানে অনেক টাইম লাগার কথা। অনেক বড় বাসা, প্লাস চাটা বানাতে বলা হলো তাড়াতাড়ি বানায়, উল্টা বকা খেত যে তাড়াতাড়ি কি বানায় আনছে, সংসার পচা হবে এরকম একটা। আর ওই দিন একটা কাহিনী হয়েছিল, এটা হচ্ছে যেদিন কাহিনী, ওই দিন সন্ধ্যাবেলা আমার চাচি আবার অনেক হাঁটাহাঁটি করে, মানে একটু ফিট থাকার চেষ্টা করে। তো উনি এরকম হেঁটে ধানমন্ডি 28 নম্বর পিছন দিয়ে একটা মানে ওয়াকিং প্যাথ, মানে মেইন রোডে 27 নম্বর মেইন রোডে উঠে। হ্যাঁ, তো ওখানে উনি যখন ওই নন্দনে যাবে, তো মেয়েটাকে বলছে চল আমার সাথে যাই, তোর তো কোনো কাজ নাই, তো আমার সাথে চল নন্দনে একটু শপিং করে আসি। তো মেয়েটাকে নিয়ে গেছে। তো যাওয়ার সময় চাচি একটা গাছ থেকে ফুল ছিঁড়ছে। আচ্ছা, মেয়েটা তখন বলছে মামি রাত্রেবেলা গাছ থেকে ফুল ছিঁড়তে হয় না, খারাপ হয়। তারপর চাচি একটু উইয়ার্ড লুক দিয়ে বলছে ঠিক আছে ছিড়বো না, চল। পরে ওরা শপিং টপিং করে যখন বাসায় আসে, তো ওরা খাবার টাবার দেয়, মানে মেয়েটা তো বাসায় একাই কাজ করে, তো ও খাবার টাবার দিয়ে কিচেনে যেয়ে বসছে। তো চাচা যেটা খাচ্ছে, ওরা শুনে কি মেয়েটা কথা বলতেছে, মানে কথাটা এভাবে বলতেছে অ্যাজ ইফ শি মানে কাউকে অ্যান্সার করতেছে, অ্যাজ ইফ কেউ কোয়েশ্চেন করতেছে, ওগুলো অ্যান্সার করতেছে, মানে অবভিয়াসলি কোয়েশ্চেন শোনা যাচ্ছে না, বাট ও অ্যান্সার করতেছে। তখন চাচি একটু উইয়ার্ড লাগে, দৌড় দিয়ে ওর কাছে যায়, যে বলে যে এই তুই কার সাথে কথা বলতেছিস? বলে যে ও না মামি, আমি এমনি মনে করতেছি সারাদিন কি করছি। তো এটাই ঘটনা। আমরা যাবো একটু কাছে এসে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ফারজানা বলছি। তো আমার ঘটনা তুমি স্ট্রেট চলে যাই। আমার একটা আন্টি ছিল, তো উনি ওনার একটু ট্রাস্ট ইস্যুস থাকার কারণে উনি ওনার হাজবেন্ডের উপর ব্ল্যাক ম্যাজিক করার থিঙ্ক করে। তো তখন উনি একটা হুজুরকে চিনতে পারে, একটা মহিলা হুজুর। তো ওনাকে উনি কিছু এরকম টাকা দেয়, 2-3 লাখ টাকার মতো দিয়ে ওনাকে করতে বলে ব্ল্যাক ম্যাজিক। তো মহিলাটা বলে যে আচ্ছা করে দিব। তো কয়েকদিন 1 মাস হয়ে যাওয়ার পরে উনি দেখাচ্ছে কোনো খুব একটা এফেক্ট হচ্ছে না, কোনোই হচ্ছে না। তারপরে উনি আবার ওনাকে ডাকে। তো মহিলা বলেছে হ্যাঁ আমার আরো কিছু টাকা লাগবে, কিন্তু এটা আমি আপনাকে রিটার্ন করে দিব, মানে এটা কিছুদিন পরে আমি আপনাকে ফেরত দিয়ে দিব আবার। তো তারপর উনি আবার দেয়। তারপরে তো
পরে আর মহিলাটার সাথে ওনার কোনো দেখা হয় না 2 মাস 3 মাস। তারপর উনি নোটিস করে দ্যাট ওনার সাথেই প্রবলেম হচ্ছে না, হাজবেন্ডের উপরে কিছু হচ্ছেই না, ওনার উপরে এই এফেক্টটা করছে। তারপরে ওনার মানে কিছুদিন যাওয়ার পর খুবই খারাপ অবস্থা, উনি হাঁটতে পারে না, খেতে পারে না, বাথরুমেও যেতে পারছেন এই অবস্থা। তো তারপরে উনি এত কিছু হয়ে যাওয়ার পর উনি হাজবেন্ডকে সব সত্যি সত্যি বলে দেন এটা উনি ট্রাই করেছিলেন এরকম করার। তো তারপরে ওনার হাজবেন্ড তখন কি করবে, আর তারপরে ওনাকে মালয়েশিয়াতে নিয়ে যায় ফর ট্রিটমেন্ট। তো ওখানে গিয়ে ডক্টররা বলে দ্যাট পসিবল না, খুবই খারাপ অবস্থা ওনার। তো এটার পরে উনি তারপরে উনি হচ্ছে বলে, ডক্টররা বলে দ্যাট ওনার ভিতরে ক্যান্সার সেল পাওয়া যাচ্ছে। তারপরে পরে উনি যখন আবার দেশে ব্যাক করে, বিকজ ওই ভেবেছিল ক্যান্সারের কোনো কিওর নেই, তো উনি দেশে ব্যাক করে তারপর হুজুরকে দেখায়, মানে একটা ভালো হুজুর। তখন হুজুরটা বলে দ্যাট ওনার উপরে ব্ল্যাক ম্যাজিকটা ব্যাকফায়ার করেছে, মেবি ওই মহিলাটা ইচ্ছা করে করেছিল অথবা ভুলে, হ্যাঁ ওনার উপরে হয়নি। তারপরে হুজুরটা বলেছে কি যেহেতু ক্যান্সার বলেছে তো কেমোথেরাপি যদি না দেয় তাহলে উনি কোনোভাবে এটাকে কিওর করতে পারবে। তারপরে ওনারা খুব একটা বিলিভ করে না, এত খারাপ অবস্থা, মানে ট্রিটমেন্ট বন্ধ করতে বলছে অলমোস্ট। তারপরে যখন বলে, তারপর তাও উনি বলে আচ্ছা ঠিক আছে যেহেতু আর কিছু হচ্ছে না, এমনিই চলে যাবে, তাহলে আরো কয়েকটা দিন ওয়েট করে দেখি। তো তারপরে উনি আবার যায়, তখন ডক্টররা বলে দ্যাট একটু ডেভেলপমেন্ট পাচ্ছে। সো এরপরে হাতটা কালো হয়ে যাচ্ছে। তো তারপরে এরকম হতো আর কি, রেগুলার এরকম বলতো। তো আন্টি এরকম বলতো আমি দাঁড়ায় থাকলে কোমরে লাথি মেরে জিনরা ফেলে দিচ্ছে, কিন্তু এটা কেউ বিলিভ করতো না। তারপরে উনি শুয়ে টুয়ে থাকতো, পরে বলতো দ্যাট আমার আল্লাহ আমার হাত ভেঙে যাচ্ছে, বুকের মধ্যে পেরেক ঢুকিয়ে দিচ্ছে, বিষের মধ্যে মিলায়। উনি বলতো আর কি আমি দেখতেছি, তোমরা কেউ জানো না, আমি দেখতে পারি। তো যখন বলতো তখন উনি আর কি বলতো আমি দেখতে পারি, তোমরা জানো না, আমি সব দেখতে পাই, আমি সব জানি, এরকম বলতেছে। কিন্তু কিন্তু এইটা দেখেছি, কিন্তু অন্য তো কিছু আর দেখিনি, তো আর কেউ বিলিভ করতো না। কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পরে আর কি ওই যে হুজুরটা যখন চেষ্টা চালায় যায়, তারপরে কিছুদিন পরে উনি বলে আমি পারবো না, আমার ওস্তাদের কাছে নিয়ে যেতে হবে। তো উনি যায়, তারপর উনি কি জানি করে, পরে যখন আবার মালয়েশিয়াতে যায় তখন ওরা বলে ওনার ক্যান্সার সেলের 13 পয়েন্ট সামথিং থেকে ড্রপ করে 3 তে চলে আসছে, মানে এতটা ডেভেলপমেন্ট হয়েছে। এবং কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট ছাড়া? না, হ্যাঁ এরকম ট্রিটমেন্ট ছাড়া, মানে মেডিসিন ছিল, বাট কোনো থেরাপি ছিল না। তো এটার পরে আন্টি মানে অনেক বছর লাগে, কিন্তু উনি হুইল চেয়ারে ছিল 2-3 বছর, এটা মানে 5 বছর আগের ঘটনা। তো 2-3 বছর পরে উনি ঠিক হয়ে গেছেন উনি, আলহামদুলিল্লাহ। চমৎকার। এবং আপনি আরেকবার ওই জায়গাটা বলেন তো, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, মানে সিলিং এর যে ব্যাপারটা বললেন। আন্টি বলতো অন্য কেউ বিলিভ করতেন, বাট ওনার হাজবেন্ড একদিন দেখেছে দ্যাট এরকম সিলিং থেকে পানি, মানে পানি যেরকম দেখতে হয় ওরকম পানি পড়ে পড়ে হাতটা কালো হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মানে ধুলেও পড়া যাচ্ছে না ওরকম। ওকে, আর আরেকটা যে পেরেক মনে হচ্ছে বুকের মধ্যে ঢুকে যাচ্ছে, ওনার হার্টে নাকি ঢুকিয়ে দিচ্ছে এরকম করে। অলরাইট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার কাছে আবারও আসবো।